আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীর প্রণয়াশক্তি পর্ব ৩৩। লিখেছেন সুরাইয়া রাফা। সুন্দর একটা দিনের সূচনা হলো ধরণীতে। বিগত ১৯ বছরে জীবন যতগুলো সুন্দর সকাল পার করে এসেছে ওরও, তার মধ্যে আজকের সকালটা অন্যতম। অবশ্য অরুর নিকট কৃতিকের সংস্পর্শের সকালগুলো বরাবরই স্বপ্নের মতোই সুন্দর আর আনন্দদায়ক। কাল রাতে ঝড়ো হাওয়ার তাণ্ডব ছিল প্রকট, তবে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। অথচ আজ সকাল সকালই আকাশ বাতাস ঝাঁপিয়ে ঝুম বৃষ্টিতে মুখরিত চারপাশ। সকালের আকাশটা ঘুটঘুটে কালো মেঘে ঢাকা পড়েছে। আজ আর সূর্যের মুখ দেখা যাবে বলে মনে হচ্ছে না। আমেরিকার এই এক বেহাল দশা, আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই এখানে। এই রোদ তো এই বৃষ্টি। আজ অরুর ঘুম ভাঙল বৃষ্টির রিমঝিম আওয়াজে। বাইরে এক ফোঁটাও দিনের আলো নেই, তাই পর্দার ভারী পাল্লা টেনে রাখা রুমটাও ঘুটঘুটে আঁধারে ছেয়ে আছে। অরু পিটপিট করে চোখ খুলে পুরো রুম হাতড়ে, কোথাও কৃত্তিককে দেখা পেল না। এই ঝুম বৃষ্টির মাঝে হুট করে কোথায় চলে গেল লোকটা, কে জানে। ওরও খুব বেশি ভাবলও না, আড়মোড়া ভেঙে উঠে বসে স্বভাববশত বিছানায় হাতড়ে কৃত্তিকের ফোনটা তুলে নিল হাতে। দুজনের বার্থডে দিয়ে সেট করা পাসওয়ার্ড খুলে এক একটা ফোল্ডারের ঢুকে এটা সেটা দেখতে লাগলো অরু। যদিও বা অরুর মতে এই মোবাইলটার থেকে বোরিং মোবাইল ফোন দুনিয়াতে দুটো নেই। কী সব হাবিজাবি ডকুমেন্টস দিয়ে ভর্তি সব। গ্যালারিতেও কিচ্ছু নেই। সর্বশেষ ছবি তোলা হয়েছে আরও মাস দুয়েক আগে। তাতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ে শায়রের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ঝাপসা ভিউ। ধুর, বোরিং। ফোনের সবগুলো সফটওয়্যারের ছোটোমোটো একটা ঢু মেরে হতাশ হয়ে ঠোঁট উল্টে কথাটা বলে ফোনটা সাইডে রেখে দিল অরু। ঠিক এমন সময় ফোন থেকে আগত টুংটাং মেসেজের আওয়াজ পুনরায় আকর্ষণ কেড়ে নিল ওর। তাই তো সকাল সকাল কে মেসেজ দিয়েছে দেখার জন্য আবারও নতুন উদ্যমে ফোনটা হাতে নিল অরু। নোটিফিকেশনে ভাসছে অর্ণবের নাম, সাথে কিছু ভিডিও লিঙ্ক আর ছোট্ট বার্তা। ডান ব্রো। ছোট্ট মেসেজের চোখ বুলিয়ে মনের মাঝের কৌতূহল আর দমিয়ে রাখতে পারল না অরু। ফট করে ঢুকে গেল লিঙ্ক। আর ঢুকে যা দেখল তাতে সমস্ত গা গুলিয়ে উঠল ওর। তৎক্ষণাৎ একটা বিরক্তিকর ভাব প্রকাশ পেল চেহারার আদলে। সঙ্গে সঙ্গে কয়েক হাত দূরে ছুঁড়ে মারল ফোনটাকে। অতঃপর কৃত্তিকের উপর ক্রোধান্বিত হয়ে একা একাই তেতো গলায় বলে উঠল, ডার্ক রোম্যান্স শোনেন সেটা মানলাম, তাই বলে উনি এইসব দেখবেন? ছি। কথাটা বলতে বলতে কপালের মাঝে শুকনো চিন্তার ভাঁজ পড়ল অরুর। কিছু একটা মনে পড়ার মতো সচকিত হয়ে বিড়বিড়ালো ও, এক সেকেন্ড, ভিডিওর লোকটাকে চেনা চেনা লাগলো মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। সন্দেহের বশবর্তী হয়ে অনিচ্ছা সত্ত্বেও আরও একবার ভিডিওতে চোখ বোলালো অরু। আর যা দেখলো তাতে ওর হাড় হিম হয়ে গেল আতঙ্কে। ভীষণ আশ্চর্য হয়ে চোয়াল জোড়া আপনা আপনি দুদিকে ফাঁক হয়ে গেল ওর। মুখ দিয়ে বেরোলো না অস্পষ্ট আওয়াজ, রেজা ভাই এসব কী করছে? আর এমন একটা ভিডিও ইন্টারনেটে বা কী করে এলো? ওর ছোট্ট মস্তিষ্কটা কোনো কিছুরই ইঙ্গিত দিতে পারল না। হঠাৎ করে একটু নড়েচড়ে বসে ভিডিওটার আবারও নজর দিয়ে বরাবর পজ করে লোকটার চেহারার ভালো মতো পরখ করল ওরু। অতঃপর অস্পষ্টই বলল, অর্ণ ভাই আর রেজা ভাইয়ের এমন গোপনীয় একটা ভিডিও ওনাকে পাঠালো কেন হঠাৎ? কৃত্তিককুঞ্জের সব ঠিকঠাক আছে তো? নাকি সাংবাদিকরা মাকে এসবের জন্য বিরক্ত করছে? হাজারটা দুশ্চিন্তায় ভার করে এলো অরুর মাথাটা। মস্তিষ্কের জড়ো হওয়া কোনো প্রশ্নেরই উত্তর নেই অরুর কাছে। সব কিছুর উত্তর জানতে হলে কৃত্তিকে প্রয়োজন, কিন্তু সে কোথায়? শেষ প্রশ্নটা মস্তিষ্কে নড়া দিতে কৃত্তিকে খোঁজার উদ্দেশ্যে মোবাইলের সমেত রুম থেকে বেরিয়ে গেল অরু। তাড়াহুড়োর ভুলে গেল যে ওর পরনে এখনও কৃত্তিকের ওভারসাইজ টি শার্ট রয়েছে। জামাটা অন্তত বদলানো উচিত ছিল। এদিক সেদিক খুঁজে অবশেষে কৃত্তিকের দেখা মিলল জিমে। ছোট্ট ডুপ্লেক্স বাড়িটার সবচেয়ে বড় রুমটাই কৃত্তিকের ব্যক্তিগত জিমনেশিয়াম। যদিও বা এই রুমে খুব কমই আসা হয়েছে অরুর, কারণ জিমে ওর কাজটাই বা কি। তাও আজ খুঁজতে খুঁজতে এখানেই হদিস মিলল কৃত্তিকের।
ওরও একটু উকিঝুঁকি দিয়ে ভেতরে ঢুকে দেখলো কৃত্তিক ট্রেডমিলের উপরে সমানে দৌড়াচ্ছে। ওর পরনে ওভারসাইজ বেগি প্যান্ট আর কালো রঙা সেন্ডো গেঞ্জি, মাথাটা কালো ক্যাপ দিয়ে ঢাকা, তাও পেছন থেকে মাথার শেষ ভাগের সেলাইয়ের দাগগুলো স্পষ্ট দৃশ্যমান। চুল বড় হলে হয়তো ধীরে ধীরে ঢেকে যাবে সেগুলো, কিন্তু ছোট ছোট বাজ কাটিং হেয়ার স্টাইলও যে গৌরে বর্ণের জায়ন কৃতিকের এতটা মানাবে সেটা বুঝে উঠতে পারেনি। আর এই মুহূর্তে ট্রেডমিলের উপর দৌড়াতে থাকা প্রাপ্তবয়স্ক সুদর্শন যুবকটির চওড়া বলিষ্ঠ পৃষ্ঠদেশের দিকে চেয়ে অষ্টাদশীর মুখ থেকে একটা কথাই বেরোলো শুধু, হাউ ম্যানলি। অরুর আওয়াজ পেয়ে ট্রেডমিলের গতি কমালো কৃত্তিক। ধীর গতিতে দৌড়াতে দৌড়াতে অরুর উদ্দেশ্যেই বলল, গুড মর্নিং বেবি। কৃত্তিকের মুখ থেকে পাওয়া সকাল সকাল উষ্ণ সম্বোধনে ভ্রম কেটে গেল অরুর। অন্য সময় হলে হয়তো এখন গিয়ে একটু ঢং করতো স্বামীর সাথে, কিন্তু এই মুহূর্তে এসবের জন্য একটু সময় নেই ওর হাতে। নিজের অযাচিত ভাবনাগুলোর বড়ই ভাবাচ্ছে অরুকে, যার দরুন সময় নষ্ট না করে কৃতিকের কাছে এগিয়ে গিয়ে ভিডিওটা প্লে করে ওর মুখের সামনে ধরল অরু। থমথমে গলায় শুধালো, এসব কি? কৃত্তিক খানিকটা মিনারেল ওয়াটার পান করে নতুন উদ্যমে দৌড়াতে দৌড়াতে নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, তোর মামাতো ভাই রেজার ভিডিও। ওরও দাঁত কটমটিয়ে বলল, সেটা আমিও তো দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ফোনে এসব কি করে এলো? কৃত্তিক ঠোঁট উল্টালো, গা ছাড়া ভাব, এমন একটা ভাব নিয়ে বলল, শুধু আমার ফোনে কেন, পুরা পৃথিবীর যত সোশ্যাল মিডিয়া ইউজার মানুষ আছে সবার ফোনে এটা শো করছে। ছাত্রলীগ সহসভাপতির অকর্ম ফাঁস, আরও কয়েকটা আছে, দেখবি নাকি? ইজেন্ট ইট ইরোটিক? অবশ্য তোর আমার কাছে কিছুই না এসব। অবশ্য তোর আর আমার কাছে কিছুই না এসব। শেষ কথাটা বলে ভ্রু উঁচিয়ে অরুর পানে শয়তানি হাসি নিক্ষেপ করলো কৃত্তিক। কৃতিকের হাসিতে গা জ্বলে উঠল অরুর। ও তৎক্ষণাৎ ঝাঁঝিয়ে উঠে বলল, চুপ করুন অসভ্য লোক, আপনি একটা অশ্লীল। কৃত্তিক ট্রেডমিল থেকে নেমে কাঁধের উপর তোয়ালে রেখে সেটা দ্বারা গলায় ঘাম মুছতে মুছতে এগিয়ে গিয়ে বসলো এক কোণে রাখা ডিভানের উপর। অতঃপর আঙ্গুলের ইশারায় অরুকে কাছে ডেকে নিল, বলল, পৃথিবীর সব পুরুষই বউয়ের কাছে অসভ্য বেবি। আমার বন্ধু সায়রকে দেখো না, সারা পৃথিবীর সামনে শুদ্ধ পুরুষ নামে খ্যাত হলেও গিয়ে দেখো ব্যাটা দিন শেষে বউয়ের কাছে গিয়ে ঠিকই অশুদ্ধ হতে চায়। অরু কৃতিকের নিকট এগিয়ে এসে বিরক্ত নিয়ে বলল, আপনি কথা ঘোরাচ্ছেন, সত্যি করে বলুন এসবের পেছনে আপনার হাত রয়েছে তাই না? কৃতিক এবার নিজের অরুর উপরে ইশারা করে অরুকে বসতে বলল। অরু চোখ মুখ কালো করে ঠাস করে গিয়ে বসে পড়ল সেখানে। কৃতিক অরুর পিঠে নিজ কপালে ঘাম মুছতে মুছতে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, রাগ করতে হবে না, কি জানতে চাচ্ছিস তাই বল। পেছনের দিকে সামান্য ঘাড় ঘুরিয়ে অরু শুধালো, কেন করেছেন এটা? মামির পরিবার কি এখন আর সমাজে মুখ দেখাতে পারবে? তাছাড়া হলুদ সাংবাদিকরা যদি কৃতিকগঞ্জে এসে মাকেও হ্যারাস করে তখন? চিন্তা নেই, তোর মাকে কেউ হ্যারাস করবে না। সাদা পোশাকধারী পুলিশ রয়েছে বাড়ির চারিদিকে। আর তোর মামির পরিবারের কথা যদি বলিস তাহলে বলবো, তাদের একটা উপযুক্ত শিক্ষা হওয়া উচিত। রেজাকে আমি একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু জানোয়ারটা সেই সুযোগটার যোগ্যতাই রাখে না। মানে? অরু সামান্যর মানের পেছনে অনেক বড় কৌতূহলে লুকিয়ে রয়েছে, তাই একটু খোলাসা ভাবেই জবাব দিল কৃত্তিক। বলল, মনে আছে আমাদের ভিডিওর ধারণ করতে মিডিয়ার লোক লেলিয়ে দিয়েছিল রেজা? অরু হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃত্তিক বলে, এই ভিডিওগুলো তখনই সংগ্রহ করেছিলাম। বাস্টারটা ক্ষমতার বদলে রাত হলেই মেয়েদের সাথে এসব করত, আর দিনের বেলা সাধু সেজে মাইকের সামনে গিয়ে মানুষকে শান্তির বাণী শোনাতো। রেজার কিংবা ওর এসব নোংরা কাজকর্মে আমার কিছুই যায় আসতো না, যদি না ও আমার সাথে লাগতে আসতো। তখনই চেয়েছিলাম ওর সব অপকর্ম ফাঁস করে ওকে জেলে পাঠাবো, কিন্তু ওই যে একটু সুযোগ দিয়েছিলাম, মস্ত ভুল করেছিলাম তখন, যার ফলরূপ আমার কলেজা অবধি নজর দিয়ে ফেলেছে রাস্কেলটা। তবে কথায় আছে না, লাস্ট বাট নট লিস্ট, আমি ওর চোখ উপড়ে ফেলিনি, কিন্তু এমন ব্যবস্থা করেছি যে
চোখ থাকতেও আর কোনোদিন চোখ তুলে কারো দিকে তাকিয়ে কথা বলার মতো মানসম্মানটুকু অবশিষ্ট নেই ওর। কথা বলতে বলতে কৃতিকের চোখ মুখের ভঙ্গিমা কেমন পাল্টে গিয়েছে। শান্ত নদীর মতো চোখ দুটোতে ফুটে উঠেছে কাঠিন্যতা। দেখেই বোঝা যাচ্ছে কৃতিক এখনো রেগে আছে। রেজার ভাগ্যটা ভালো যে ও আমেরিকাতেই রয়েছে, নয়তো বাংলাদেশে থাকলে না জানি কি করতো রেজার সঙ্গে। হয়তো দেখা যেত সত্যি সত্যি রেজার চোখ দুটো হ্যামার দিয়ে গেলে দিত কৃতিক। কী সব অদ্ভুত চিন্তা করতে করতেই শরীর কাটা দিয়ে উঠল অরুর। আজে বাজে চিন্তা সব মাথা থেকে ঝেড়ে ফেলে একটা শুষ্ক ঢোক গিলেও কৃতিককে শুধালো, এখন কোথায় আছে রেজা? জবাবে কৃতিক বলল, ভিডিও ভাইরাল হবার পর থেকেই পলাতক। ভুক্তভোগী মেয়েগুলো সব এক এক করে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করছে। সবাইকে চাকরি, রেশন, বিশ্ববিদ্যালয়ের হলের সিট এসবের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন নিজের স্বার্থ হাসিল করত রেজা। ছাত্রলীগের নেতা বলে ভয়ে এতদিন কেউ মুখ না খুললেও এবার সুযোগে সব অপকর্ম বেরিয়ে আসছে বদমাসটার। কৃতিকের কথা শুনে চুপচাপ মুখের আধার নামিয়ে বসে রইল অরু। দক্ষিণের জানালা দিয়ে বৃষ্টির ছাট এসে আছড়ে পড়ছে ওদের শরীরে। হঠাৎ ঠান্ডা জলের স্পর্শ পেয়ে জানালার দিকে এক ঝলক পরক করে পুনরায় অরুর দিকে দৃষ্টিপাত করে কৃতিক শুধালো, মুড অফ? অরু এদিক ওদিক সূচক মাথা নাড়ায়। কৃতিক ওর কাছে চিবুক ঠেকিয়ে বেশ সিরিয়াস হয়ে বলল, অনেক তো হলো, এবার তো পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে বেবি। তোকে গ্র্যাজুয়েট হতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়ার আগ পর্যন্ত আমরা আর বিটিতে ফিরবো না। লাস্ট 1 বছর একটা সেমিস্টারও কমপ্লিট করতে পারিসনি। এদিক ওদিক করতে গিয়ে অনেক হয়েছে ফাঁকিবাজি, আর না। অরু নাকটা শিকই তুলে অসহায় মুখে বলল, কিন্তু আমার তো ইকোনমিক্স পড়তে একটুও ভালো লাগে না। লাগতে হবে, ভবিষ্যতে জেকে গ্রুপে বসতে হবে, আমার পাশাপাশি বিজনেসের হাল ধরতে হবে। যেভাবে তোর মা আমার বাবার ছায়া হয়ে পাশে থেকেছিল ঠিক সেভাবে। অরু তৎক্ষণাৎ পেছনে ঘুরে আশ্চর্য হয়ে বলল, আপনি কি চাইছেন আমিও আমার মায়ের সাথে কোম্পানি নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হই? অরুর কথার জবাবে তির্যক হাসল কৃতিক। অতঃপর বলল, আমি বেঁচে থাকতে তোর সাথে লাগতে আসার মতো কলিজা কারো নেই বেবি, কিন্তু আমি যখন না থাকবো তখন তো তোর নিজেকে টিকিয়ে রাখতে হবে এই ক্রুয়েল পৃথিবীতে। আমাদের নিষিদ্ধ সম্পর্কের জের ধরে তোকে অনেক ভাবে হ্যায় করতে চাইবে। দেখবি কাছের মানুষরাও কেমন রূপ বদলে ফেলে। তখন যদি তুই বিগিনার হোস তো তোর জন্য সব কিছু সামলানো খুব কঠিন হয়ে যাবে। নিজের দায়িত্ব বুঝে নিতে গিয়ে বিভিন্ন দিক থেকে তো বিভিন্নভাবে কটাক্ষের শিকার হতে পারিস, যা তোকে সামনে এগোতে দেবে না। কারণ ওরা চাইবে তুই যাতে ভেঙে পড়ে নিজের অধিকার ছেড়ে দিস। তাই আমি থাকতেই আমার পাশে থেকে আমার হাত ধরে নিজের জায়গাটা নিজেই তৈরি করে নিতে হবে তোকে বেবি। আর এসবের জন্য পড়াশোনার কোনো বিকল্পই নেই। কৃতিকের এত সব জ্ঞানের বাণী কানে ঢুকলো না অরুর, বরং ও বেশ বিরক্ত হয়ে কৃতিকের দিকে সম্পূর্ণ ঘুরে তাকিয়ে বলল, আপনি থাকতেই মানে? আমায় ছেড়ে কোথায় যাবেন আপনি? কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এখন আবার এসব বলছেন? আমার একটু ভালো লাগছে না আপনার কথাবার্তা। চুপ করুন তো। কৃতিক মৃদু হেসে অরুর খোলা চুলে হাত বুলিয়ে শান্ত সুরে বলল, এতটা কথা বললাম বেবি, তবে যা বলেছি খুব চিন্তিত সত্যি কথাই বলেছি। তুই জানিস আমি আবেগে গা ভাসানোর মানুষ নই, তাই তিক্ত হলেও সত্যি বলতে আমার মুখে বাঁধে না। অরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো গলায় বলল, তাই বলে এসব বলবেন? কৃতিক অরুর কলার বনের ভাজে টুকরো চুমু খেয়ে বলল, বলবো না, তার আগে তুই বল, তুই পড়াশোনা শুরু করবি এবং সিরিয়াস হবি? অরু একটু ভাবলো, পরক্ষণে ছোট ছোট চোখ করে কৃতিকের দিকে নজর দিয়ে বলল, ঠিক আছে পড়বো, তবে একটা শর্ত। কি শর্ত? কৃতিকের বুকের উপর নিজের পিঠ ছেড়ে দিয়ে আবদারের সুরে অরু বলল, পড়াশোনার পাশাপাশি আমি উপন্যাস লিখতে চাই, এটা আমার স্বপ্ন। না করতে পারবেন না কিন্তু। অরুর কথার প্রত্যুত্তরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হার মেনে নেওয়ার মতো করেই কৃতিক অসহায় গলায় বলল, ইউ ক্যান ডু ইট। কৃতিকের আশকারা পেয়ে অরু এবার আবদারের ঝুড়ি খুলে বসলো।
এক নাগাড়ে বলতে লাগলো সব। আর আমি সকালে ব্রেকফাস্ট বানাতে চাই। ইউ ক্যান। এই বাড়িটাকে নতুন করে ডেকোরেট করতে চাই। ইউ ক্যান। নীলিমার সাথে দেখা করতে চাই। ইউ ক্যান। ডোরাকে এনে দিন। ইউ ক্যান। কৃতিকের শেষ কথাতে থেমে গেল অরু। ডোরাকে এনে দিতে বলার সাথে ইউ ক্যান এর কি সম্পর্ক ঠিক বুঝে উঠতে না পেরে চকিতে পাশ ফিরে তাকায় অরু। পাশে তাকাতেই দেখল গালে হাত দিয়ে ওর দিকে নিষ্প্রভ চোখে চেয়ে আছেন কৃত্তিক, যেন শিল্পী তার নিজ হাতে বানানো কোনো স্কাল্পচারকে বিস্ময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কৃত্তিককে এভাবে তাকিয়ে থাকতে দেখে অরু নাড়িয়ে শুধালো, কি দেখছেন? তৎক্ষণাৎ জবাব দিল কৃত্তিক, তোকে। কৃত্তিকের কথায় খানিকটা লজ্জা পেয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে মাথা নুইয়ে ফেলল অরু। অরুকে লজ্জা পেতে দেখে কৃত্তিক এবার শটান বসে কাটকাট গলায় বলল, লেনদেনে আমি খুব কড়া অরু। তোকে আমি বিনা শর্তে এত কিছু অনুমতি দিয়ে দিলাম, বিনিময়ে আমি কি পাবো? অরু হেসে বলল, আপনার তো সবই আছে, আর কি চাই? রাইট নাও ইউ হ্যাভ টু শাওয়ার উইথ মি। আপাতত এটাই চাই, লেটস গো। যদিও কৃত্তিকের চাহিদার কথা শুনে বিশাল বড় একটা ঝটকা খেল অরু, তবে কৃত্তিক তার ধার ধারল না মোটেই, বরং অরুকে টেনে হিঁচড়ে সাথে নিয়ে জায়গা ত্যাগ করল। নদী স্রোতের মতোই কলকলিয়ে বয়ে যায় সময়, চোখের পলকে খসখস করে উল্টে যায় ক্যালেন্ডারের পাতা। মিনিট ঘন্টা দিন রাত পরবর্তী মাসের পর মাস কিভাবে যে সময়গুলো চলে গেল ঠাড় করা দুষ্কর। স্থানকাল ভেদে সময়ের এই পরিবর্তন কিছুটা মিশ্র প্রতিফল ফেলে রেখে যায় মানুষের মাঝে। কেউ মরীচিকার মতো হাতড়ে বেড়ায় পুরনো ফেলে আসা স্মৃতি, কেউ বা এক বুক আশা নিয়ে প্রতীক্ষা করে নতুনের আগমনী বার্তার। আজ তেমনই একটা সুন্দর দিন, এলিসার বেবি শাওয়ার আজ। দেখতে দেখতে কখন যে 7টা মাস পেরিয়ে গেল, পেটের মাঝে একটু একটু করে বেড়ে ওঠা সত্তাটার আসারও সময় হয়ে গেল, অথচ কোনো কিছুরই সেভাবে অনুভব করতে পারল না এলিসা। কি করেই বা পারবে? গত 7 মাসে প্রেগন্যান্সির সিকনেস ওর ধারে কাছেও ঘেঁষতে পারেনি। বেবি বাম্প নিয়ে কর্পোরেট অফিসে ফুল টাইম ডিউটি করে গিয়েছে পুরো সময়টাতে, কিন্তু এতগুলো দিন পেরিয়ে এলিসার নিজেরও মনে হলো এখন একটু অর্ণবের কথা শোনা প্রয়োজন। বাচ্চাটা গর্ভে বড় হচ্ছে, তারও তো ভালো থাকা মন্দ থাকার ব্যাপার রয়েছে। তাছাড়া অর্ণব সেই 3 মাস থেকে ঘ্যান ঘ্যান করছে যাতে এলিসা এবার একটু শান্ত হয়। অবশেষে 7 মাসের মাথায় এসে বাচ্চার মুখ চেয়ে এত ভালো কর্পোরেট জবটা ছেড়েই দিল এলিসা। আর আজকে যে এই বেবি শাওয়ারের এত বড় আয়োজন, সেটা মূলত সায়র, কৃতিক আর অর্ণবেরই প্ল্যান। ওদের 3 জনের একটা মাত্র মেয়ে, বেস্ট ফ্রেন্ড। অবশ্যই সে প্রিন্সেস ট্রিটমেন্ট ডিজার্ভ করে। যতই হোক, ওদের 4 জনের মধ্যে আর কেউ কোনোদিন মা হবে না, আর যা হবে সব বাবা। বেবি শাওয়ারের আয়োজন করা হয়েছে বেশ ঝাঁকজমকভাবে। চারিদিকে ল্যান্টার্ন আর স্ফটিকের রসনায় এই পুরো হলরুমটা ঝিলমিল করছে। পুরো অনুষ্ঠানের থিম আজ স্কাই ব্লু। এলিসাকে থিমের সাথে মিলিয়ে আকাশি রঙের গাউন আর পার্লের মুকুট পরানো হয়েছে, তাতে গুটি ইংরেজি অক্ষরে লেখা মম টু বি। অর্ণব ও এলিসার সাথে মিলিয়ে স্কাই ব্লু রঙের স্যুট চড়িয়েছে গায়ে। বইয়ের সাথে রং মিলিয়ে জামা কাপড় পরার অভ্যেসটা আর গেল না ছেলেটার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আজকে এলিসা একটুও রেগে নেই অর্ণবের ওপর, বরং নিজের বেস্ট ফ্রেন্ডের মতো হাজব্যান্ডের গলা জড়িয়ে ধরে একের পর এক ফটোতে পোজ দেওয়ার ভীষণ ব্যস্ত সে। হলের এক কোণে ডোরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে এলিসা অর্ণবকে দেখে মৃদু হাসল অরু। অতঃপর চোখ ঘুরিয়ে তাকালো প্রত্যয় আর অনুর দিকে। গত মাসের আমেরিকা এসেছে অনু। আসলে এসেছে বললে ভুল হবে, প্রত্যয় জোর করে নিজের সাথে নিয়ে এসেছে অনুকে। কারণ অনু 2 মাসের অন্তঃসত্ত্বা। মাঝখানে কোম্পানির কাজে বেশ কয়েক মাস দেশে ছিল প্রত্যয়। পরে যখন অনুর এই অবস্থা হলো, তখন নিজের অনাগত সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে আর একা একা ইউএসএ ফিরতে পারল না প্রত্যয়। একজন দায়িত্বশীল স্বামী আর সন্তানের মতোই আব্বু আম্মু স্ত্রী সমেত ফিরে এলো সে। প্রত্যয় ছোট্ট অ্যাপার্টমেন্টের এখন প্রতিনিয়ত খুশির ফোয়ারা বয়ে যায়। মাঝে মধ্যে তো ওরও এসে যোগ দেয় ওদের পারিবারিক আড্ডায়। তারপর সন্ধ্যা হয়ে এলেই কোথা থেকে যেন কৃত্তিক ফিরে এসে ঠিক সময় মতো নিয়ে যায় তার ছোট্ট বউকে।
বউটো নিয়ে আবার রাত্রিবেলা একদমই রিস্ক নেয় না সে। ওরুকে কাছে না পেলে যদি ঘুম না হয়, সেই দুশ্চিন্তায় স্বভাবটা যে শুধুমাত্র কৃত্তিকেরই তেমনটা বললে মিথ্যে হবে। আজকাল অরুরও তো ঘুম হয় না মানুষটাকে শক্ত চওড়া ঢেউ খেলানো বুকে মাথা না ঠেকালে। কিরে, কি ভাবছিস? নীলিমার অকস্মাৎ ডাকে ভাবনার সুতো ছিল অরুর। ধ্যান ভেঙে গেলে অরু আস্তে করে ঘাড় ঘোরালো নীলিমার পানে। শ্যামা মেয়েটাকে আজ এই অফ হোয়াইট গাউনে চমৎকার লাগছে। কি সুন্দর গাউনের সাথে ম্যাচিং করে হেয়ার স্টাইল করেছে, পুরোই ডিজনি প্রিন্সেস সিন্ড্রেলা। অবশ্য নীলিমার এই পরিপাটি সাজগোজের পেছনে শায়রের অবদানই সবচেয়ে বেশি। কারণ আগে পরে যে কোনো পার্টি ফাংশনে নিজের পার্সোনাল স্টাইলিস্টকে দিয়ে নীলিমার ড্রেস আপ করার সময় ওই জন্যই প্রত্যেকবারই চমৎকার লাগে নীলিমাকে, যেন কোনো স্বর্গপরী। আবার কি ভাবতে বসলি বলতো? অরুর পাশের চেয়ারটাতে আয়েশ করে বসে কথাটা বলল নীলিমা। অরুও এবার এগিয়ে গিয়ে নীলিমাকে পাশে বসালো। ডোরাকে আদর করতে করতে নীলিমাকে শুধালো। শুনলাম লন্ডন গিয়েছিলি, কেমন কাটলো ভেকেশন? নীলিমা ঠোঁট উল্টে জানালো, শায়ের শুটের কাজে বিজি ছিল খুব, সেভাবে ঘোরা হয়নি। তোদের কি খবর? এই চলছে, বকুনি ঝুঁকুনি আর পড়াশোনা। নীলিমা নিঃশব্দে হাসলো, অতঃপর বলল, তুই বলেই কৃত্তিক ভাইয়াকে সামলাতে পারিস, অন্য কেউ হলে নির্ঘাত মুখ চালাতে গিয়ে ওনার হাতে মার খেয়ে ভর্তা হয়ে যেত। নীলিমার কথা শুনে অরুণ মৃদু হেসে কৃত্তিকের পানে চাইল, যে এই মুহূর্তে হলের এক কোণে দাঁড়িয়ে অতিথিদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছে। পরনে ফুল ব্ল্যাক স্যুট, তার কানে লাগানো ইয়ারপেড, হাতের ঘড়ি, এমনকি টাইটা অবধি কালো রঙের। কৃতিকের চুল বড় হয়ে গিয়েছে এখন, সেই আগের মতো ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো বেশ স্টাইল করে সেট করা। পা থেকে মাথা পর্যন্ত কালো দিয়ে আবৃত গৌরবর্ণের লোকটাকে দেখে সবার আড়ালে লাজুক হাসল অরু। এই ভেবে লাজুক হাসল যে এই ড্রেসিং হ্যান্ডসাম হিরোদের মতো দেখতে ছেলেটা তার প্রতি কি ভীষণভাবে আসক্ত। গত 7 মাসের কতবার কত রকম ভাবেই না পাগলামি করেছে তার জন্য। প্রয়োজনে শাসন করেছে, নিজের রাগ সংবরণ করতে না পারলে একটু অতিরিক্তই করেছে। তবে দিন শেষে ঠিকই অরুর রাগ ভাঙাতে উঠে পড়ে লেগেছে। নিজেকে যতটা অসহায় প্রমাণ করলে অরুর মন টলবে, ঠিক ততটাই দুর্বল হয়েছে সে। সেই সময়গুলোতে কোথায় যেন উবে যায় কৃত্তিকের ম্যানলি ইগো। কাজে এসে ভর করে আদর্শ স্বামী হওয়ার ভীষণ পায় তারা। তবে পুরো পৃথিবী সেই ভেতরের জায়ান্ট কৃত্তিকটাকে আবিষ্কার করতে পারেনি কোনো কালই, যা অরু পেরেছে। অরুকে যদি কেউ কখনো জিজ্ঞেস করে, এই বদমেজাজি উগ্র লোকটার সাথে কি করে থাকো বলো তো, অরু তখন একগাল হেসে জবাব দেয়, তোমরা যা জানো না তা কেবল আমিই জানি। কারণ আমি ওনার উগ্রতা নয়, ভালোবাসার মাপকাঠিতে তলিয়ে আছি, যেখানে ওনার এক বুক ভালোবাসার রাজ্যের উগ্রতা নিজেকেই এক কীট পতঙ্গ মাত্র। ভালোবেসে সেতটুকু সহ্য করতে না পারলে ভালোটা আর বাসলাম কই? কৃতিকের দিকে সে তখন থেকে শুকনো মুখে চেয়ে আছে দেখে নীলিমা অরুকে কোনোই দিয়ে খোঁচা মেরে এলিসাকে দেখিয়ে বলল, তবে যাই বলিস না কেন, অনু আপা আর এলিসা আপু কিন্তু এগিয়ে গেল আমাদের চেয়ে। এলিসার ভরাট গোলুমুলো চেহারাটার দিকে চেয়ে আফসোসের সুরে অরু বলে ওঠে, ঠিকই বলেছিস, ওরা সত্যি লাকি। অরুর আফসোস শুনে মনটা ভার হয়ে এলো নীলিমার। পরক্ষণে বুদ্ধিমানদের মতো চট করে নীলিমা বলে উঠল, বেবি নিলে কেমন হয় বলতো? আমি তো শায়রকে বললে ও বেবি নেওয়ার জন্য লাফিয়ে উঠবে। ওরও মুখ কাচুমুচু করে কৃতিকের দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই তো চাইলে পেয়ে যাবি, কিন্তু আমার যে অনুমতি নিতে হবে। ওরা যখন কথাগুলো বলছিল ঠিক তখনই স্টেজ থেকে বল নাচের ঘোষণা করলো ক্যাথলিন আর তার ফিয়ন্সে। ঘোষণা শুনে শায়রের সঙ্গে বল নাচ করবে বলে তৎক্ষণাৎ খুশিতে লাফিয়ে উঠল নীলিমা। আনন্দে আত্মহারা হয়ে খুশিতে করতালি দিয়ে নীলিমা জায়গা ছেড়ে উঠে গিয়েও পুনরায় ফিরে এসে অরুর কানে কানে হিসিয়ে বলে উঠল, এই সুযোগে জিজুকে কনভিন্স কর, যা দেখবি নাচতে নাচতেই হ্যাঁ বলে দিবে। চলুন ডান্স করব। আচমকা সুপরিচিত রিনরিনে আওয়াজটা কর্ণকুহরে পৌঁছাতেই কানের একটা ইয়ারপড খুলে প্রশ্নসূচক দৃষ্টিতে পাশে তাকালো কৃত্তিক।
দেখলো ওর দিকেই চোখ বড় বড় করে তাকিয়ে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে ওরু। ওর এমন গাদো ভাবসাব দেখে হাসি পেল কৃতিকের, তবে ও হাসলো না, নিজেকে যথাসম্ভব সংবরণ করে মুখের আদলে কৃত্রিম গাম্ভীর্য টেনে এক ভ্রু উঁচিয়ে শুধালো, কাহিনী কি? কোনো কাহিনী নেই, চলুন তো, সবাই নাচ করছে। কোনো রকম জবাবদিহিতা ছাড়াই এক প্রকার টেনে টুনে কৃত্তিককে বল নাচের মঞ্চে নিয়ে এলো অরু। এখানের পরিবেশটার অন্যরকম, সবাই নিরিবিলি পার্টনারের সাথে কোমর দোলাচ্ছে আর একটা হ্যাপি মোমেন্টের সাক্ষী হচ্ছে। এলিসাকেও খুব সাবধানে আঙ্গুলের মাথায় ঘোরাচ্ছে অর্ণব। তবে আজকের বল নাচের স্টেজে দাঁড়িয়ে হুট করে সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল কৃত্তিকের, যখন ওর সামনের মেয়েটা স্বয়ং ওরই ছিল, কিন্তু মেয়েটার দু চোখে ছিল অনিশ্চয়তা আর শঙ্কার ছড়াছড়ি। ভীত হরণের মতো একরত্তি শরীর নিয়ে কৃত্তিকের বাহুতে সেদিন কুঁকড়ে ছিল ওরু। আর শেষমেশে কিছু না বলেই হুট করে এক পায়ের নুপুর ফেলে রেখেই পালিয়ে গিয়েছিল মেয়েটা। অথচ আজ মেয়েটার দু চোখে রয়েছে নিদারুণ চঞ্চলতা, নেই বিন্দুমাত্র সংশয়, আর না তো আছে কোনোরূপ অনিশ্চয়তা। একরাশ খুশির পারদ যেন উপচে পড়ছে তার হাস্যোজ্জ্বল মুখখানা থেকে, যা চাইলেও টাকার বিনিময়ে কিনে নিতে পারবে না কৃত্তিক। অগত্যাই ওর খুশিতে খানিকটা ঢেউ তুলে দিল, ওর কোমরে চেপে ধরে নিজের কাছে টেনে নিয়ে এলো হঠাৎ। ওরও ভরকালো না, বরং নিজের হাতটাকে তুলে রাখলো কৃত্তিকের কাঁধের উপর। তারপর শুরু করলো দুজন দুজনের সাথে গানের তালে পা মেলানো। ল্যাভেন্ডার কালারের গাউন, সাথে স্মোকি আইশ্যাডো আর হালকা স্টোনের জুয়েলারিতে ওরুকে মারাত্মক সুন্দর লাগছিল। কৃত্তিক কমপ্লিটমেন্ট দিতে জানে না খুব একটা, তবুও আজ ওর সব সংশয় কাটিয়ে দিতে ওকে ঘোরাতে ঘোরাতে হাসকি সুরেই বলে উঠল, তোকে অপরূপ লাগছে বেবি। ওরও হাসলো সামান্য, তারপর আবারও চোখ রাখলো কৃত্তিকের কালো চোখের মণিতে। মুহূর্তে দুজন দুজনার চোখে চোখ রেখে হারিয়ে গেল গভীরে। চোখে চোখে হাজারো কথা আদান প্রদান হলো ওদের, বোধ করি চারিদিকে প্রেম প্রেম সুগন্ধ। পৃথিবীর সকল চিন্তা ভুলে গিয়ে হুট করেই কৃত্তিকের মনে হচ্ছে আশেপাশে এই চোখ জোড়া ছাড়া কিচ্ছু নেই, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, কোনো বস্তু নেই, কেউ নেই। আছে শুধু দুই জোড়া তৃষ্ণার্ত চোখ, যার ঘোলাটে চাহনি দেখে মনে হয় একে অপরের দিকে জনম জনম তাকিয়ে থাকলেও সেই তৃষ্ণা মিটবে না কোনো দিন। উল্টো দিনকে দিন বেড়েই যাবে তাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা। দুটো চোখ নেশার ঘরে বুঁদ, তখনও পারিপার্শ্বিক সকল আওয়াজ ছাপিয়ে মিষ্টি একটা সুরেলা গলা কানে ভেসে এলো ওদের দুজনার। সেই গানে আরও একবার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মনের মাঝে ভালোবাসা হালকা জলে জ্বলে উঠেছিল দুজনারই। খুব কাছের কেউ একজন প্রাণ দিয়ে গাচ্ছে। কৃতিক যখন ওর চোখের অতল গহ্বরে ডুবে যাচ্ছিল, ব্যস্ত হয়ে ওর চোখের মাঝে নিজের সত্তাটাকে খোঁজার আপ্রাণ চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তেই সকল রোমান্টিকতায় এক বালতি জল ঢেলে দিয়ে ওর ঠাস করেই বলে উঠল, আমার বাবু চাই। অরুর এহেন আবদার শুনে ভ্রুজোড়া কুঁচকে গেল কৃত্তিকের। চোখে কয়েকবার পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে উল্টো প্রশ্ন ছুড়ল কৃত্তিক, কি চাই? ওরও চোখের ইশারায় এলিসাকে দেখালো যে এই মুহূর্তে ডিভানে বসে বসে পেস্ট্রি কেক খাচ্ছে। এলিসাকে এক ঝলক পরখ করে কৃত্তিক অরুর পানে তাকিয়ে বলল, তো আমারও বাবু চাই। অরুর কথার প্রত্যুত্তরে কৃত্তিক ভাবলেশীন গলায় বলল, হ্যাঁ, তোর তো বাবু আছেই, ডোরা না তোর মেয়ে। কৃত্তিক ইচ্ছে করে কথা ঘোরাচ্ছে, তিলকে তাল বানাচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে তেতে উঠল অরু, বিরক্ত কণ্ঠে বলল, এই বাবু সেই বাবু না, এলিসা আপুর মতো বাবু চাই আমার, আমার মতো বাবু আমিও চাই, প্লিজ। কৃত্তিক গম্ভীর গলায় বলে উঠল, বাবু কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যাবে? অরু ঠোঁট উল্টে বলল, এনে দিন, আমি জানি আপনি সব পারেন। কৃত্তিক অরুর কপালে আলতো চুমু খেয়ে জানালো, এখন নয়, একটু বড় হ, ঠিক সময় মতো পেয়ে যাবি। কৃত্তিকের কথার পাছে অরু রেগেমেগে কিছু বলবে তার আগেই অর্ণব আর সায়র এসে কি দরকারের যেন ডেকে গিয়ে গেল কৃত্তিককে। যাওয়ার আগে পেছন ঘুরে অরুর উদ্দেশ্যে কৃত্তিক বলল, এখানে দাঁড়িয়ে থাকিস না বেবি,
এদিকে গিয়ে বস, স্টেজটা পিছছিলে, সামলাতে পারবি না। কৃতিকের এত কেয়ারিং এই মুহূর্তে আদিক্ষেতার মতোই বিরক্ত ঠেকলো অরুর নিকট, যার দরুন রাগে দুঃখে অরু একাই নাচতে শুরু করলো পাগলের মতো। যদিও বা জীবনের প্রথমবার 4 ইঞ্চি পেন্সিল হিল পরে নাচতে গিয়ে অরু জুত করতে পারলো না খুব একটা, কয়েক মিনিটের মাথাতেই কৃতিক যে ওকে এতক্ষণ সামলে রেখেছিল তার হাতনাতে প্রমাণ স্বরূপ পা মুচকে পড়ে গেল মেঝেতে। ওর এভাবে পড়ে গিয়েছে দেখে দ্রুত ছুটে এলো অনু, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কিরে এভাবে পড়ে গেলি কি করে? ব্যথা পেয়েছিস কোথাও? ওরও মাথা তুলে অসহায় সুরে বলে উঠল, পায়ে ভর দিতে পারছি না পা, মনে হয় মচকে গিয়েছে। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত হাতে বোনকে তুলে এক সাইডে নিয়ে এসে বসিয়ে দিল চেয়ারে। অরু হঠাৎ হঠাৎ ব্যথায় চোখ মুখ খিচিয়ে ফেলছে, তা দেখে অনু বলল, তুই বস, আমি এক্ষুনি বরফ ম্যানেজ করে নিয়ে আসছি, বরফ লাগালে ব্যথা কমবে আশা করি। কথাটা বলা অরুকে বসিয়ে রেখে দ্রুত কোথাও একটা চলে গেল অনু। ওদিকে অরু পা ব্যথায় শুনে কই থেকে যেন হন্তদন্ত হয়ে ছুটে এলো কৃত্তিক। আশেপাশে তখনও সবাই ছিল, কিন্তু কৃত্তিককে দেখতে পেয়ে ওদেরকে স্পেস দিয়ে যে যার মতো চলে গেল সবাই। কতবার বলেছি এসব হাই হিল পরতে হবে না, তবুও জিদ ধরে পড়লি, এখন ব্যথাটা কে পেল শুনি? ইস, গোড়ালিটা কালচে হয়ে গিয়েছে একদম। অরুর সামনে হাঁটু মুড়ে বসে ওর পা থেকে জুতোগুলো খুলতে খুলতে রাগী গলায় অরুকে ধমকালো কৃত্তিক। কিন্তু অরু তো অরুই, ও এখনও তখনকার ব্যাপারটা নিয়ে ঝুলে আছে। তাই তো অভিমানী কৃত্তিকের হাত থেকে নিজের পা ছাড়িয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসলো চট করে। ওর কাণ্ডে কৃত্তিক ভ্রুকুঞ্চন করে বলল, কি হয়েছে? অরুর সোজাসাপটা জবাব, আমার বাবু চাই। অরুর এহেন ছেলে মানুষিতে রাগ হলো কৃত্তিকের। কোনো মতে নিজেকে সংবরণ করে দাঁতে দাঁত চেপে বলল, বলেছি না পরে? না, এক্ষুনি। কৃত্তিক চেয়ার সমেত অরুর মুখটা নিজের দিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলল, বাচ্চা বাচ্চা যে করছিস, বয়স কত তোর? তুই নিজেই তো একটা বাচ্চা, একটা বাচ্চাকে বাচ্চা দিয়ে তারপর 2 বাচ্চাকে সামলাতে হবে আমার, আমি এসব রিস্কে নাই। হ্যাঁ, না কিছুই না বলে মুখ কুলুপে এটা চুপচাপ বসে আছে অরু। তা দেখে কৃত্তিক ওকে একটু মানানোর চেষ্টা করে বলল, প্রেগনেন্সির জন্য একটা ন্যূনতম বয়স লাগে বেবি, নয়তো বাচ্চাকে সামলাবি কি করে বল? তাছাড়া তোর হেলথ কন্ডিশন বেবি নেওয়ার জন্য উপযুক্ত কিনা সেটাও তো যাচাই বাছাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মাঝপথে থেমে গেল কৃত্তিক। ওরও এবার আগ বাড়িয়ে শুধালো, সবচেয়ে বড় কথা কি? তোর ভালোবাসায় আমি কোনো ভাগিদার অ্যালাউ করতে রাজি নই অরু। অরু আশ্চর্য হয়ে গেল কৃত্তিকের এহেন ছেলে মানুষই কথায়। ও আশ্চর্য কণ্ঠে বলে উঠল, আপনি কি পাগল? বাচ্চাটা আপনার হবে আর আপনি তাকে এখনই হিংসে করছেন? কৃত্তিক গম্ভীর গলায় বলল, যা বলেছি তাই। ওরও যেন নাছোড়বান্দা ও গাল ফুলিয়ে প্রত্যুত্তর করে জানালো, না, আমার বাবু চাই তো চাই। মেয়েটার ডান পিঠে জিদের কাছে আরও একবার পরাজিত হয়ে হার মানার মতোই দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো কৃত্তিক। অতঃপর এক হাতে অরুর জুতো আর অন্য হাতে অরুকে কোলে তুলে গভীর গলায় বলল, ঠিক আছে, বাসায় চল, দিচ্ছি তোকে বাচ্চা। কথাটা বলে অরুকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল কৃত্তিক, তখনই পেছন থেকে অনু এসে দেখলো এই কাহিনী। কৃত্তিক অরুকে নিয়ে চলে যাচ্ছে দেখে অনু বিড়বিড়িয়ে বলল, আরে বরফ না লাগেই কোথায় যাচ্ছে? হ্যাঁ? প্রত্যয় পাশ থেকে অনুর কাঁধে হাত রেখে তির্যক কণ্ঠে বলে, চিন্তা নেই, কৃত্তিক ভাই ঠিক সামনে নেবে অরুকে। তুমি এদিকে এসে একটু বসো তো, আজ অনেক নড়াচড়া করেছো, এবার একটু রেস্ট করো। প্রত্যয়ের কথায় অনু হাসি সংবরণ করতে না পেরে মুখের উপর হাত রেখে বলল, তুমি এমন ভাব করছো যেন তোমার বাচ্চাটা কালকে পৃথিবীতে চলে আসবে। প্রত্যয় বোকাদের মতো মাথা চুলকে বলল, কি করব বলো, তর সইছে না তো আর। ওদিকে কৃত্তিককে এভাবে চলে যেতে দেখে সায়র হাঁক ছেড়ে ডেকে উঠে শুধালো, কিরে জেকে, পার্টি তো শেষ হয়নি, এখনই কোথায় যাচ্ছিস তোরা? কৃত্তিক অরুকে নিয়ে বেরিয়ে যেতে যেতে না ঘুরিয়ে উত্তর দিল, বউকে বেস্ট গিফট দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই বাসে যাচ্ছি। কৃত্তিকের ঘোরানো পেঁচানো কথায় প্রথমে ধরতে না পারলেও যখন এর আসল মানে সায়রের ব্রেন ক্যাচ করলো, তখন আর এক মুহূর্ত অপেক্ষা না করে সায়র দ্রুত এগিয়ে গেল নীলিমার হাত থেকে খাবার দাবার সব কেড়ে নিয়ে সাইডে রেখে বলল, তাড়াতাড়ি খাওয়ার শেষ করো, আই থিঙ্ক আমাদের বাসায় যাওয়া উচিত। মুখ ভর্তি খাবারগুলো তাড়াহুড়ো চিবোতে চিবোতে নীলিমা বলে উঠল, কেন? বড়সড় তান্ত্রিকদের মতো করে কৌশলে কণ্ঠে সায়র বলল, জেকেকে এবার হারাতেই হবে আমায়, ব্যাটা সব কিছুতে ফার্স্ট, এবার আর সেটা হতে দিচ্ছি না আমি, দ্রুত খাও যান, হারিয়া। বাসা গিয়ে
প্রসেসিং শুরু করতে হবে তো। ওই হিটলার ব্যাটাকে আমার আগে কিছুতেই বাবা হতে দেওয়া যাবে না, নেভার। শায়রের কথায় আগামাতা কিছুই মাথায় ঢুকল না বেচারি নীলিমার। তবুও মেয়েটা বাধ্য স্ত্রীর মতোই স্বামীর কথার ব্যস্ত হয়ে পড়ল মুখ ভর্তি খাবারকে দ্রুত গলকধরণ করার কাজে।